আপনারা আছেন একাত্তর সংযোগে। আজকে আমরা কথা বলছি বর্তমান আবহাওয়া পরিস্থিতি নিয়ে, যে তীব্র দাবদাহ হয়ে যাচ্ছে তা নিয়ে। আমাদের সাথে যুক্ত হয়েছেন এই মুহূর্তে অধ্যাপক ডাক্তার বেনজির আহমেদ, সংক্রামক রোগ বিশেষজ্ঞ এবং সাবেক পরিচালক রোগ নিয়ন্ত্রণ বিভাগের, এবং একই সাথে আমাদের যুক্ত আছেন অধ্যাপক ডক্টর আইনুন নিশাত। বেনজির আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আপনার কাছে আসবো, তবে ডক্টর আইনুন নিশাতকে একটি প্রশ্ন রেখে আসতে চাই। ডক্টর আইনুন নিশাত, আমরা যেটি বলে থাকি যে ঝড় বৃষ্টি গুলোকে আমরা প্রাকৃতিক দুর্যোগ বলে থাকি, বন্যা এ ধরনের, এবং বজ্রপাতকেও আমরা এখন বলে থাকি। এক্ষেত্রে এই যে তীব্র তাপদাহ, এই তাপদাহর সময় বাড়ছে, এটিকে কি দুর্যোগের মধ্যে যুক্ত করার প্রয়োজন আছে কিনা? এবং জলবায়ু অভিবাসী শব্দটি আমরা জানি, তীব্র তাপদাহের কারণে কি কয়েক বছর পরে গিয়ে এ ধরনের কোনো শঙ্কা রয়েছে কিনা, কোনো অঞ্চল সেখানটায় হয়তো বা মানুষ বসবাস করতে পারবেন না? ধন্যবাদ। আমাদের যে জাতীয় পরিকল্পনা, ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান, ন্যাপ সংক্ষেপে, এটা পৃথিবীর প্রত্যেকটা দেশকেই তৈরি করতে বলা হয়েছে। এই মুহূর্তে পর্যন্ত বোধহয় 60টা দেশের মতো তৈরি করেছে। আমরা অন্যতম অ্যাডভান্সড কান্ট্রি। ইনফ্যাক্ট আগামীকাল থেকে এটার উপরে বিশ্বব্যাপী একটা বড় সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা শহরে। প্রায় 120-130টা দেশের প্রতিনিধি আসবেন। আমরা আমাদের জাতীয় পরিকল্পনাতে 14 ধরনের প্রাকৃতিক দুর্যোগকে চিহ্নিত করেছি, যেগুলোর ইম্প্যাক্ট বাড়বে। বৃষ্টি বাড়বে, বন্যা বাড়বে, একই সাথে খরা বাড়বে, অনাবৃষ্টি বাড়বে, বজ্রবিদ্যুৎ, তাপদাহ, শৈত্যপ্রবাহ, শিলাবৃষ্টি, পানির লবণাক্ততা বেড়ে যাওয়া, এবং এগুলো কতটা বাড়তে পারে তার প্রজেকশনও এই দলিলে আছে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন, ক্যাবিনেট অনুমোদন করেছেন। এখন হচ্ছে এটার ইমপ্লিমেন্টেশনের কাজেই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দিনে দিনে আরো খারাপ হতে থাকবে। আমি বলতে চেষ্টা করছি, আজকে এই মুহূর্তে যে তাপদাহ হচ্ছে, এটা এখন থেকে 30 বছর 40 বছর পরে এর থেকে আরো বেশি খারাপ হবে। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, কালবৈশাখী, ক্রিকেট বলের মতো শিলাবৃষ্টি, এগুলো হতে থাকবে। কাজে জলবায়ু পরিবর্তনটা গতকাল কি গত পরশুর সমস্যা না, এটা আগামীকাল কিংবা আগামী 10 দিন, আগামী 20 দিন, মানে আগামী 10 বছর, 20 বছর, 30 বছর পরের সমস্যা। এই মুহূর্তে এমন কিছু ঘটছে না যেটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে নেই। গ্রামের, এখানে দুটো জিনিস বুঝতে হবে, নগরবাসীর রিয়াকশন একরকম, গ্রামবাসীর রিয়াকশন আরেক রকম। গ্রামের কৃষক এখন মাঝ দুপুরে খেতে কাজ করতে যায় না, গেলেও একটু আগে ডক্টর আব্দুল্লাহ যেরকম বলছিলেন, বিরাট একটা মাতলা মাথায় দিয়ে কিছুটা ছায়া তৈরি করে যায়। সে ভোর থেকে, অন্ধকার থেকে সকাল 9টা 10টার মধ্যে কাজ শেষ করে, এবং বিকাল 5টা 6টার পরে সে হয়তো কাজ করতে যায়, আলো থাকলে রাতেও কাজ করে। শহরের মানুষের ব্যবহার অন্যরকম। নির্মাণ কাজ শহরে হয়, পরিবহন শ্রমিক শহরে কাজ করে, ফ্যাক্টরি অনেকগুলো এখন, সব যে হয়েছে তা না, কিছু কিছু ক্ষেত্রে এয়ার কন্ডিশন হয়েছে। কাজেই এই গরমের মধ্যে কি করে কাজটা অ্যাভয়েড করা যায়, আর যদি কাজ করতেই হয় তাহলে কি করতে হবে, তার দিক নির্দেশনা ডক্টর আব্দুল্লাহ দিয়েছেন। বাট আমি যেটা বলতে চেষ্টা করছি, হঠাৎ করে এই ঘটনাটা ঘটেনি। এই সময় কালবৈশাখী হবে। আমি যখন ইউনিভার্সিটি থেকে পড়তাম, এখন থেকে 50-60 বছর আগে, তখন পয়লা বৈশাখে রমনা পার্কে গান শুনতে যেতাম, এখনো হয়, কিন্তু সব সময় বিকাল 4টার মধ্যে হলে ফিরে আসতাম, ছাত্রাবাসে ফিরে আসতাম, কারণ 4টা 5টা 6টা 7টার দিকে কালবৈশাখী হবে। কাজে জিনিসগুলো কিন্তু যেটা নিয়ে হইচই চলছে সব খবরের কাগজে, টেলিভিশন স্টেশনে, এটা অস্বাভাবিক কিছু না, এটা স্বাভাবিক, কিন্তু মাত্রা ডেফিনেটলি আমাদের কষ্টের কারণ। জি, ধন্যবাদ। অনেক ধন্যবাদ অধ্যাপক ডক্টর আইনুন নিশাত। অধ্যাপক ডাক্তার বেনজির আহমেদ, আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, সেটি হচ্ছে, আমরা অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ তিনি বলেছেন আসলে এই সময়টা সুস্থ থাকার জন্য করণীয় কি, কিন্তু আমরা দেখছি যে আমাদের আবহাওয়ার অনেক পরিবর্তন ঘটছে, এবং এর বলা হচ্ছে যে এই তাপমাত্রা আরও বাড়বে, বেশি সময় ধরে এই ধরনের তাপমাত্রা থাকছে। আমাদের খাদ্যাভ্যাস, জীবনযাত্রা, এবং সেখানটায় কি পরিবর্তন আনা দরকার, এবং সরকারি নীতি নির্ধারণের পর্যায়ে কিছু যুক্ত করার প্রয়োজন আছে কিনা? ধন্যবাদ। না, অবশ্যই আমাদেরকে এর সাথে মানিয়ে নিয়ে চলতে হবে। আমরা এর কাছে তো পরাজিত হলে হবে না। এবং ডক্টর আইনুন নিশাত যেটা বলেছেন, এটা তো আমরা সবাই জানি যে সামনের দিনগুলোতে
আবহাওয়ার পরিবর্তনগুলো আরো মারাত্মক ধরনের হবে, যেগুলো মানুষের জীবনযাত্রার জন্য এবং বেঁচে থাকার জন্য প্রতিকূল প্রতিকূলতা তৈরি হবে। এখন এই প্রতিকূলতায় আমাদের টিকে থাকতে হবে। এর মধ্যে ডক্টর আব্দুল্লাহ বলেছেন যে আমাদের জীবনযাত্রাটাকে পরিবর্তন করতে হবে। তবে এখানে আমাদের মাঝে মাঝে খেয়াল রাখতে হবে, একজন ব্যক্তি তার জীবনযাত্রাটাকে পুরোপুরি পরিবর্তন করতে পারেন না। যেরকম ধরুন শিক্ষা প্রতিষ্ঠান যদি বন্ধ না করা হয় কর্তৃপক্ষের নির্দেশনায়, তাহলে একজন বাচ্চা কিন্তু স্কুলে না যেয়ে পারবে না। তার মানে এখানে আমাদের প্রাতিষ্ঠানিক বা সরকারি আমাদের এই জায়গাগুলোতে সহায়তা দরকার। আপনি আরেকটা কথা বলছিলেন যে সরকারিভাবে কোনো ব্যবস্থা নেওয়া যায় কিনা, সেটা আমার একটা মাথায় আসছে। আজকে দেখলাম পশ্চিমবঙ্গেও ব্যবস্থাটা নিয়েছে, সেটা হলো নিরাপদ পানি সরবরাহ করা। যেমন ধরুন আমাদের ওয়াসা, তারা যদি ঢাকার বিভিন্ন স্থানগুলোতে নিরাপদ পানি সরবরাহ করেন, বড় বড় ট্যাঙ্ক সেখানে রাখা যায়। আমাদের এখন যেখানে টয়লেট গুলো হয়েছে পাবলিক টয়লেট, ওর কাছাকাছি যদি বড় ট্যাঙ্ক ৬,০০০ ৮,০০০ লিটারের ওয়াসার গাড়ি এসে যদি ওই ট্যাঙ্কে পানি ভর্তি করে দেয়, এবং সাধারণ মানুষ যাওয়ার সময় ওখান থেকে বোতল ভর্তি করে পানি নিলেন। আমাদের তো প্লাস্টিকের বোতল আছে, একটা ২ লিটারের বোতলে পানি নিলে তার এই চলে যাবে আগামী ২-৪ ঘন্টা। ঠিক একইভাবে আমরা আমাদের চলাচল, আমাদের অফিস আদালত এগুলোর ব্যাপারেও চিন্তা করতে পারি। যারা বেশি এফেক্টেড হয় সেই জায়গাগুলোতে কি ধরনের পরিবর্তন আনলে আমাদের একদিকে জীবনযাত্রাও ব্যাহত হবে না, আমাদের কাজকর্মও ব্যাহত হবে না, আবার আমরা অনেক বেশি অসুস্থ হব না, আমাদের জীবন ঝুঁকিতে পড়বে না। তো আমরা ২-৩ ভাবে জীবনের ঝুঁকিটা দেখি। একটা হলো তাপমাত্রাটা অত্যন্ত বেড়ে গেলে আমাদের শরীরের একটা সহ্য করার ক্ষমতা আছে, তার বাইরে আর পারে না। তাপমাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় শরীরে। যেমন হাইপোথার্মিয়া হলেও মানুষ বেঁচে থাকতে পারে না, তেমনি হিট স্ট্রোক হলেও মানুষ বেঁচে থাকতে পারে না। তার নানা ধরনের ক্রিয়া কর্মকাণ্ড অভ্যন্তরীণ সবগুলো অচল হয়ে যায়, এবং আমাদের যেটা থার্মাল সেন্টার আছে বডিতে, সেই থার্মাল সেন্টারটা তাপ নিয়ন্ত্রণ করতে পারে না, তখন মানুষ হিট স্ট্রোকে মারাও যেতে পারে। তো এই ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হবে যে কিভাবে আমরা এগুলো থেকে প্রতিহত করতে পারি। পাশাপাশি ২-৩ ধরনের রোগ এই সময় আমাদের সংক্রমণ ঘটাচ্ছে। এর মধ্যে একটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। আমাদের ইনফ্লুয়েঞ্জা সিজন এপ্রিল থেকে জুলাই আগস্ট পর্যন্ত। আমরা ঢাকা শহরে থেকে শুরু করে সারা দেশেই বহু বাচ্চা, বৃদ্ধ, এমনকি সাধারণ বয়সের লোকও, প্রাপ্তবয়স্কদেরও দেখছি তারা জ্বর, হাঁচি, কাশি এগুলো নিয়ে আসছেন। কেউ কেউ মারাত্মকভাবে অসুস্থ হচ্ছেন। ২ নম্বর আরেকটা যেটা এই সময় দেখা দেয় সেটা হচ্ছে কলেরা, ডায়রিয়া, কলেরা। এই দুটো রোগ মাঝে মাঝে ঢাকায় আমাদের রীতিমতো ক্যাম্প করে কলেরা হাসপাতালে এই কলেরা রোগীর মোকাবেলা করতে হয়। কারণ পানি যখন ঘন হয়ে যায়, একটা পুকুরের পানি যখন কমে যেতে থাকে, সেখানে যদি কোনো ব্যাকটেরিয়া থাকে, কোনো রোগ জীবাণু থাকে, এর দূষণের মাত্রাটা অত্যন্ত বেড়ে যায়। সেই পানি পান করলে বা ব্যবহার করলে তার কলেরা বা ডায়রিয়া হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। আবার উল্টো দিকে এই দূষণযুক্ত পানি যদি কেউ খায়, সামান্য পরিমাণে খেলে তার এক ধরনের পরিণতি হবে। সেটা যদি অনেক বেশি খায়, যেটা খাওয়াই স্বাভাবিক, অত্যন্ত পিপাসা লাগলে আমরা খেয়ে থাকি, তখন কিন্তু তার মারাত্মক ডায়রিয়া, কলেরা হয়ে তার জীবন ঝুঁকিতে পড়ছে। তাহলে এই ২-৩টা রোগ, কিছুটা আমাদের ডেঙ্গু হচ্ছে আপনি জানেন, একেবারে অনেক বেশি না হলেও কিছুটা হচ্ছে। তো সব মিলিয়ে আমরা স্বাস্থ্যগতভাবে একটা বড় ঝুঁকির মধ্যেই আছি। আমাদের এই বছর এবং সামনের দিনগুলোতেও আমাদের এগুলো নিয়ে চিন্তা করতে হবে যথেষ্ট। আমাদের একদিকে যেমন হাসপাতালে প্রস্তুতি থাকতে হবে, যে রোগীগুলো হাসপাতালে আসবে তাদের জন্য আমরা ঠিক মতো সেবা দিতে পারি। পাশাপাশি অবশ্যই আমাদের এগুলো প্রতিরোধে যেগুলো যেগুলো ব্যবস্থা আছে নেয়া সেগুলো বসে আমাদের বিভিন্ন ব্যবস্থা নেওয়া, যাতে করে আমরা স্বাভাবিক জীবনযাত্রা চালিয়ে যেতে পারি, পাশাপাশি আমাদের জীবন হুমকিতে না পড়ে। অনেক ধন্যবাদ অধ্যাপক ডাক্তার বেনজির আহমেদ, এবং একই সাথে ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ডক্টর আইনুন নিশাতকে। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকবার জন্য। আগামীকাল আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, ৭১-এর সঙ্গেই থাকবেন।